শুভেচ্ছা, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে আমরা পালন করছি পবিত্র ঈদুল আজহা। বর্তমানে পৃথিবীর যে প্রান্তে অথবা বাংলাদেশের যেই সীমান্তে আপনি RTVর পর্দায়, টেলিভিশনে অথবা অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি দেখছেন আমাদের আজকের এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম হচ্ছে প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল। আমি কিন্তু আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। কিন্তু দর্শক, ঈদের দিন সকালবেলা আনুষ্ঠানিকতা শেষ করে দুপুরবেলা পেট ভরে খেয়ে বাংলা সিনেমা দেখে সন্ধ্যার সময় আমরা টেলিভিশন সেটে রিমোটটা নিয়ে হাজির হই আর অপেক্ষা করি টেলিভিশনগুলো কি সাজিয়েছে আজকের অনুষ্ঠান। একদম ঠিক ধরেছেন, আজকে আমাদের এই অনুষ্ঠানটা এমনভাবে সাজিয়েছি, আর এই অনুষ্ঠানকে আরও বেশি সাজাতে, আমাদের অনুষ্ঠানকে রাঙাতে এমন একজন অতিথিকে আমাদের মাঝে পেয়েছি, যিনি ছোটবেলা থেকে গান করতে করতে বড় হয়েছেন এবং আমরাও ছোটবেলা থেকে গান শুনতে শুনতে বড় হচ্ছি। তিনি ছোটবেলাও ছিলেন জনপ্রিয়, আর দিন যত গেছে হাজার হাজার দর্শকের মনে স্থান করে নিয়েছেন তিনি। অনেক কথা হয়েছে, আমি রাখি। প্লিজ ওয়েলকাম আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী আখি। ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের দিনই ডাকতে হলো। আসলে প্রিয় মানুষকে ঈদের দিন দেখলে বেশি খুশি লাগে। ঈদ মোবারক। ঈদ মোবারক। ওকে, টেক ইউর সিট। থ্যাংক ইউ। একটা কথা বলি, কিছু মনে করো না? বল। কেমন আছো? আলহামদুলিল্লাহ। এত ভালো থাকার কারণ আমায় বলা কি বারণ? একদম বারণ না, ভালো আছি কারণ ঈদ। তোমাকে বুঝতে হবে আজকে আনন্দের দিন, এবং আজকে আনন্দ নিজের ভিতরে রাখতে হবে এবং বিলিয়ে দিতে হবে। সো ভালো না থাকার তো কোনো কারণই নেই। আরেকটা কথা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, এবার ঈদে তোমরা কি ছিলে, গরু না ছাগল? আমরা দুইটাই। গরু এবং ছাগল ছিলা? গরু ছাগল ছিলা? গরু ছাগল ছিল। ওকে, এই প্রথম কোরবানির ঈদে বাকরা ঈদে একজনকে বাকরা বানায় ফেলছি। আর কি কি কোরবানি দিলে? আর কিছু দেইনি। ও, আর কিছু দাও না। কোরবানির মূল যে মাহাত্ম্য, যে ভিতরের পশুকে কোরবানি করা, সেটা করেছি আমরা। সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা আখি আপুর কাছ থেকে শুনতে পেলাম। এই যে ঈদের মাহাত্ম্য, এটা খুব সত্যি কথা যে আমার ভেতরে থাকা পশুত্ব, আমার ভেতরে হিংস্রতা, লোভ, এগুলো কোরবানি দেওয়ার নামই কোরবানির ঈদ। রাইট। আচ্ছা বলো, ঈদের দিন বেশি কথা তো বলতেই হয় যেহেতু আজকে অতিথি হিসেবে নিয়ে এসেছি, বাট উই আর রিয়েলি থ্যাঙ্কফুল তুমি ঈদের দিন আমাদের সময় দিয়েছো। এটা সবাই কিন্তু দেয় না। RTV বলে কথা। থ্যাংক ইউ। বলা হয় যে রাধে সে চুলো বাঁধে। আজকের ঈদে কতটুকু ব্যস্ত ছিল এবং কিভাবে ম্যানেজ করেছো এত আনুষ্ঠানিকতাগুলো? এটা না সময়ের সাথে সাথে হয়ে গেছে। আমার মনে হয় জেনেটিক্যালি আমি প্রম্পট সব ব্যাপারে, খুব ফাস্ট সব ব্যাপারে আমি সব গুছিয়ে ফেলি খুব তাড়াতাড়ি, এবং মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে এত তাড়াহুড়া করছি কেন, আর একটু স্লো যাই, যেতে পারে। হ্যাঁ, কিন্তু না, আমি হচ্ছে না, এখনই করে ফেলতে হবে, এখনই সব শেষ করে ফেলতে হবে, তারপর আমি রিল্যাক্স হব। গরুর মাংস কিসে মজা, বন্টনে নাকি ভোজনে? বন্টনে। বন্টনে। আজকে বন্টনে ছিলে তুমি? হ্যাঁ, বন্টনে ছিলাম, রন্ধনে ছিলাম, ভোজনেও ছিলাম। আরে বাবা, ওই যে বললাম যে রাধে সে চুলো বাঁধে, যদি আজকে খোলা চুলে, এলোমেলো চুলে আমাদের দিয়েছে সবকিছু ভুলে। এনিওয়ে, গানের জীবন কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে। ঈদকে সামনে রেখে তো প্লেব্যাক, সলো, মিউজিক ভিডিও কিছু না কিছু থাকেই। আমার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকেও একটা গান এসেছে, সব মিলিয়ে ভালো। আর স্টেজ শো নিয়ে বেশি ব্যস্ত। এবার স্টেজ শোতে তো কি পরিমাণ ব্যস্ত আমার চেয়ে ভালো কে জানে। আমরা জানি যে আখি আপুর গানের প্রতি যে কি ডেডিকেশন। আজকে জীবনের এই জায়গাটায় এসে তুই কতটুকু স্যাটিসফাইড? মোর দেন স্যাটিসফাইড। এবার বলো, আজকে সালামি কত পাইছো? 0। তাহলে তো স্যাটিসফ্যাকশনটা এত ভালো করে এক্সপ্রেস হতো না, কিছু একটা তো প্রাপ্তি আছে। আমি সালামি পাই না। সালামি তুমি জিজ্ঞেস করো কত দিলে, কত দিলে, হ্যাঁ কত গেল তোমার, কত গেল, আর এখানে জ্বলন হলো না। আই এনজয়। ওকে, সো ফ্যামিলি সবাইকে নিয়ে থাকতে পছন্দ করো, সবাইকে নিয়েই তোমার জীবন। সো ফ্যামিলি মেম্বারদের কথা বলো, বিশেষ করে স্যারের কথা বলো, ম্যামের কথা বলো, তাদের সঙ্গে এই উদযাপনটা কেমন হচ্ছে? এই এখান থেকে চলে যাব স্যারের সাথে খাওয়া দাওয়া করতে। আচ্ছা। এই আর সারাদিন মায়ের সাথে ছিলাম, এই মাংস টাংস সবকিছু ইয়ে করতে। মেয়ে দুজন, একজন সাথে আছে আর একজন বাইরে আছে, তাকে মিস করেছি। এইভাবেই চলছে। ভাই বোন, হ্যাঁ সারাক্ষণ কানেক্টেড আলহামদুলিল্লাহ। ভাই বোন, তাদের ছেলে মেয়ে, আমি তো খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড, তুমি জানো আমার সবকিছুই আমার ফ্যামিলি। তো সব আনন্দ সবকিছুই আমরা একসাথেই। তোমার রান্না তোমার মেয়েরা পছন্দ করে, এটা খুব স্বাভাবিক। তোমার বাবা মা তোমার কোন রান্নাটা বেশি পছন্দ করেন? বাবা খুবই ভোজন রসিক, উনি রান্নার ভুল ত্রুটি, যেমন আমার গানের ভুল ত্রুটি উনি সবচেয়ে বেশি ধরে। তো তেমন, যেহেতু আমার গুরুজন যারা ছিলেন সবাই পাকা রাঁধুনি ছিলেন, তো সেই রান্না খেয়ে খেয়ে আমার বাবা বড় হয়েছেন। তো এই কারণে আমার বাবা খুব ক্রিটিক
সিম্পলি খাওয়াটা করেন এবং যেটা পছন্দ করেন সেটা বলে না যে খুব ভালো হয়েছে, সেটা শুধু খেতে থাকেন, এনজয় করেন, খাওয়াটা এনজয় এনজয় করেন করেন। এবং হি লাভস টু ইট। তো বাবার জন্য রান্না করতে তো খুবই ভালো লাগে। আর মায়ের কাছে কি লবণ বেশি হলে বলে কই না 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 ঠিক আছে লবণ তো বেশি, মা যেরকম হয় আর কি। হ্যাঁ, বেস্ট কিছু মেনু বলো আমরা শুনি। আচ্ছা, আমি চিকেন কোরমা আমার খুব ভালো হয়। ওকে। হ্যাঁ, থাই ফুড খুব ভালো হয়। আচ্ছা। তারপরে আমি একটা চিকেন টিকা কাবাব করি কিমা দিয়ে, সেটা খুব ভালো হয়। গরুর মাংস ঝালটাও ভালো হয়, রেজালাও ভালো হয়। আচ্ছা, ওকে। চিংড়ির মালাইকারি, ওকে, এটাও যথেষ্ট সবাই পছন্দ করে খায়। একটা আছে বিফ বোলোনিজ, ইটালিয়ান একটা ডিশ, ওটাও খুব ভালো হয়। ওটা কি ফিউশন নাকি ওটা ফিউশন না, একদম অ্যাকচুয়াল ইটালিয়ান। ওকে। সো বাইরের মেনুগুলো তোমার ট্রাই করা, তার মানে ভালো পাকা রাঁধুনি, যেহেতু বাইরের মেনুগুলো উনি রেসিপিগুলো ট্রাই করেন। ডেজার্টও পারি ভালো, সেমাই টেমাই ভালোই হয়। তুমি যখন রান্না করো ফ্যামিলি মেম্বারদের সাপোর্ট কেমন পাও? কেউ সাপোর্ট না করলে খুশি হই, হাই ফাইভ। কেউ কিচেনে আসলে আমার মাথাটা গরম হয়ে যায়। আর আমি ধরো কোনো একটা কিছু যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে না, কখনো আমার মেয়েরা হয়তো বলে আম্মু আমি কিছু কেটে দিব, আমি কিছু করে দিব, থ্যাংক ইউ, ইউ গো এনজয় ইওর ভিডিও গেম, আমাকে তুমি আমার মতো কাজ করতে দাও। এক্স্যাক্টলি, এটা মনে হয় যারা ভালো রান্না করতে চায় বা রান্না করতে পছন্দ করে তাদের জোন একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট খুব প্রয়োজন। ওকে ফাইন, ডেজার্ট গেল, কন্টিনেন্টাল গেল, তোমার মেইন ডিশ গেল, অ্যাপাটাইজার, স্টার্টারে কি ভালো করো? অফ কোর্স স্টার্টার হচ্ছে অনেক রকমের স্যালাডস পারি আমি, যেগুলো আছে না নাস্তার আইটেম, ছোট ছোট স্ন্যাক্স, সেগুলো পারি ভালো। তো মোটামুটি সবই পারো, গান ছেড়ে দিলে না খেয়ে মরবা না। না, রেস্টুরেন্ট খুলে ফেলতে পারো। আচ্ছা, এখন আরো সুবিধা, তোমার রেস্টুরেন্টের মতো ইনভেস্ট করার ইচ্ছে যদি না থাকে, অনলাইন। অলরাইট, এবারের গানটা তো প্রমোট করলে না, ঈদের দিন একটা চ্যানেলে আসলে। গানটা হচ্ছে যে ডিস্কো গানটা, তো এটা অনেক, আসলে গানটা অনেক আগে গাওয়া, 5-6 বছর আগে গাওয়া। এবার রিলিজ শুট করেছি তাও 1 বছর 1.5 বছর হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি কাজ করেছি। তো জাস্ট মানে মনে হলো যে আমার ইউটিউব চ্যানেলে আসা উচিত কিছু একটা, তো ওই হিসাবে গানটা করা আর কি। 6 বছর ধরে তুমি এটাতে সময় দিচ্ছ, শ্রম দিচ্ছ, তা আমরা অডিয়েন্স লিসেনার যারা আছি আমাদের কাছে তো এটা একদম হট কেক। আমরা যেটা পাচ্ছি এটা তো নতুন। স্টিল আমার কাছে মনে হয়েছে যে না, নতুন সাউন্ডটা বা 5-6 বছরে যে একটা চেঞ্জ এসেছে, ওটা তো সাউন্ড সিস্টেমের আপগ্রেডেশনটা চলে এসেছে। আমাকে দেখে কেউ বুঝবা না যে এটা মানে 5 বছর আগের আমি না এখনের আমি নাকি, আমি সেটা প্রশ্নটাতে যেতাম, তুমি তো আমাকে এবার তুমি টেনে নিয়ে আসলে। এই যে আখি আলমগীর, 5 বছর আগের আখি আলমগীর, 6 বছর আগের আখি আলমগীর, আর 6 মিনিট আগের আখি আলমগীর, কিভাবে সম্ভব? একদম তেলাচ্ছি না, তেল সব গরুর মাংসে দিয়ে দিয়েছি, একদম মন থেকে বলছি। তোমার এই রহস্যটা বলো, কিভাবে তুমি ধরে রাখো তোমার এই সৌন্দর্য, তোমার এই পার্সোনালিটি, তোমার এই ফিটনেস? হাউ? আমাদের ফ্যামিলিগত, জেনেটিক্যালি হয়তো আমি একটু ব্লেসড ফ্রম মাই ফাদারস সাইড, মেটাবলিজমটা ভালো। আব্বুর দিক থেকে, আব্বু দেখো এখনো কত স্লিম মাশাআল্লাহ। তো ওই দিক থেকে আরেকটা জিনিস হচ্ছে যে সময় পেলে একটু হাঁটার চেষ্টা করি। আর যদি তুমি মানুষের বিউটির কথা বলো, যাকে তোমার ধরো আমাকে যদি তোমার সুন্দর লাগে, এমন কোনো কথা নেই যে আরো 10টা মানুষের আমাকে সুন্দর লাগছে। সো বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার, যে দেখছে তারও একটা ব্যাপার আছে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে তোমার ভিতরটা যদি একটু সুন্দর হয়, তোমার বাইরে দেখবা যে ওই একটা গ্লো আসে। আর ভিতরটা যদি কুটিল হয় তখন বাইরেটা কেমন যেন। এখন ধরো বাসার ভেতরটা পরিষ্কার করার জন্য 2-3টা কাজের লোক রেখে দিব, মনের ভেতরটা পরিষ্কার রাখার সিক্রেটটা কি? মনের ভেতর পরিষ্কার রাখতে হবে তোমার নিজেকে। ওকে, এটা তোমার নিজেকেই করতে হবে। ইউ হ্যাভ টু টক টু ইয়োরসেলফ। যখন তুমি অন্যদের কাজে খুশি হওয়া শুরু করবা, সাথে সাথে তোমার পার্সপেক্টিভই চেঞ্জ হয়ে যাবে জীবন নিয়ে। সাথে সাথে তোমার কাছে মনে হবে যে পৃথিবীটা শুধু মিডিয়ার ভিতরে সীমাবদ্ধ না। হ্যাঁ, এই বিউটিটা অনেক, সুখটা, আনন্দটা এতটুক না, এটা আসলে অনেক বড়। Oh, how sweet. The way you are explaining it so beautiful. I'm enjoying. Trust me. এটা খুব সত্য কথা। আর নিজের সঙ্গে কথা বলা এটা খুব জরুরি। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। আখি আপু, এই যে তুমি বললে যে তুমি অন্যের গানগুলো শেয়ার করছো, তাদেরকে অ্যাপ্রিশিয়েট করছো, এটাতে মনে হয় না যে আসলে সবাই তখন আরো বেশি অ্যাপ্রিশিয়েট করা শুরু করে তোমাকেও, তোমার কাজে? হ্যাঁ, হয়েছে কি এখন আমাদের মিডিয়াতে যারা আছে এই মুহূর্তে, তারা তো আমার চেয়ে ছোট আছে, বড় আছে, ওনারাও কাজ করছে, ছোট অনেক বেশি আছে। হ্যাঁ, যেটা হয়েছে যে সবার সাথে আমার একটা মধুর সম্পর্ক, আমি কারোই নাম বলবো না,
বাট অনেকেই আছে আমাদের ইন্ডাস্ট্রির যারা কোনো একটা পার্সোনাল কোনো একটা ইস্যুতে কোনো একটা সাজেশন নেওয়ার জন্য, কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেক সময় বা একটু হালকা হওয়ার জন্য আমাকে ফোন করে, মানে নিশ্চিত আশ্রয়, হ্যাঁ যার ফোন কাছে করে। মানসিকভাবে এবং আশ্রয়টা পাওয়া আমি যায়। তখন আমি বলেছি হয়তো আমি নিজের ক্ষেত্রে ভালো ডিসিশন নিতে পারি না, বাট অন্যের জন্য আমি মানে শতভাগ সুন্দর একটা সলিউশন দেই, এফেক্টিভ, এবং যেটা তার জন্য, তার জীবনের জন্য। এবং তুমি কয়েকটা অপশন দাও যে এভাবে করলে ভালো, ওভাবে করলে এটা কিন্তু হবে। হ্যাঁ, সো তুমি যেটা করবে ভেবে করো। আর আমার কাছে মনে হয় যে এই সময় আমারও নিজের অনেক অভিজ্ঞতা আছে। হ্যাঁ, সো আমি আমার অভিজ্ঞতার কথাটাও বলি যে দেখো আমি এটা করেছিলাম তখন এটা হয়েছে, বা আমি এটা করিনি, আমি এটা সাফার করেছি। সো তোমার এই দুইটা হবে, বাট তুমি আমার কথায় কিছু করো না, ইউ থিঙ্ক তোমার দুইটা রাস্তা। আমাকে তো এটাই মনে হয়েছে যে তুমি অপশন দিয়েই বুদ্ধিটা দাও। হ্যাঁ, যে তুমি দেখো যে কোনটা তোমার জন্য। কেমন লাগে যখন এত সুন্দর করে বোঝানোর পরেও ভুল ডিসিশনটা নেয়? নেয় না, ভালোটাই নেয় শুনে, জানো। আচ্ছা, এবং পরে আমাকে থ্যাঙ্কস দেয়। আচ্ছা, তখন খুব ভালো লাগে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে না, আই হ্যাভ দিস গ্রুপ অফ সিস্টার্স, লাইক ফ্যামিলি মেম্বার্স। হ্যাঁ, যে মানে তারা রিয়েল কুইন ফিক্স ইচ আদার্স ক্রাউন। এই যে তুমি বললে এখন তো তোমার অনেক জুনিয়র অনেক আর্টিস্ট এখন সিঙ্গাররা ভালো করছে, সবাই কম বেশি ভালো করছে। হ্যাঁ, তারপর তোমার কখনো মনে হয় যে আগের সেই রেওয়াজ, আগের সেই প্র্যাকটিস, এগুলো তাদের মাঝে কম, আরো বেশি হওয়া উচিত? বেশি হচ্ছে, ওরা অনেক সিরিয়াস। আচ্ছা, আমরা খুবই গা ছাড়া ছিলাম। আচ্ছা, হ্যাঁ, স্পেশালি আমি কিছু না করে অনেক কিছু পেয়ে গিয়েছি। আমি সবসময় বলি আমি খুবই লাকি, আমি একজন লাকি আর্টিস্ট, কারণ আমি লাকি আলমগীর হওয়া উচিত ছিল। তো মানে আমি কিছুই করি নাই, কিন্তু এরপরও বা কেউ বলবেন না যে ও ওর তো ফ্যামিলির কারণে হয়ে গেছে, সেটাও গাইতে পারে না, সেটাও না, না সেটা হয়নি, কারণ অনেক বড় বড় ফ্যামিলি থেকে অনেকে কাজ করতে আসলে কিছু করতে পারে না। সো ব্যাপারটা তা না, আমার কাছে মনে হয় আমি ব্লেসড বাই আওয়ার অলমাইটি আল্লাহ, অ্যান্ড আমার কিছু গুণ তো ডেফিনেটলি ছিল, সেটা গান না হলেও গুণ ছিল। হ্যাঁ, ওই গুণ দিয়েই উনি আগুন ধরিয়ে দিয়েছেন দর্শকের মনে। তো আমি বেগুন হলেও আগুন ধরাতে পেরেছি। তো যেটাই হোক, আমার কাছে মনে হয় যে এখনকার এরা, হ্যাঁ, ও মাই গড, দে আর সো ফোকাসড, সো ডেডিকেটেড অ্যান্ড সো ট্যালেন্টেড। আমি যখন গান শুরু করি, বিশ্বাস করো আমাকে ধরে নিয়ে গান গানো হয়েছিল, এবং আমি যেদিন ফার্স্ট গান রেকর্ডিং করি আমার মনে হচ্ছে তার 2 মাস আমি গানও প্র্যাকটিস করি নাই, এরকম। বাট এবং আমি জানিও না আমি কোথায় যাচ্ছি, আমি কি করছি, আমি কি গাইবো, আমি কিছুই জানি না। হ্যাঁ, লস্ট। হ্যাঁ, একটা ইনোসেন্সও ছিল, কনফিউশন তো কাজ করেছে, ইনোসেন্সও ছিল, এবং একটা জেনারেশনেরও ডিফারেন্ট জেনারেশন ছিল, উই ওয়ার সো ইনোসেন্ট। আর এখনকার ছেলেমেয়েরা অনেক ফোকাসড। একটা ব্যাপার, আমি সাধারণত এখানে হট সিটে যারা আসে, সে হট সিটে বসা হট আর্টিস্টদেরকে আমি প্রশ্নটা করি, সেটা হচ্ছে একটা সময় ছিল আমরা উষা উত্তুপের গান ইউটিউবে সার্চ করে দেখতাম, এখন অনেকে দেখি, কিন্তু যে চর্চাটা আমরা ওপার বাংলার আর্টিস্টদেরকে নিয়ে বেশি চর্চা করতাম, এখন তোমাদেরকে নিয়ে পশ্চিমবঙ্গে চর্চা হচ্ছে, আসাম, ত্রিপুরা, মিজোরামে চর্চা হচ্ছে, পাকিস্তানি শিল্পীরা চর্চা করছে, আমি দেখি তামিল, শ্রীলঙ্কার, নেপালিরা চর্চা করছে। এই যে বাইরের মানুষরা এখন বাংলাদেশকে ফলো করে, বাংলাদেশের গানকে ওরা শুনছে রেগুলার, পার্থক্যটা তোমাকে কতটুকু টাচ করে? আই ডেফিনেটলি ফিল প্রাউড, কারণ এটা আরো আগে হওয়ার কথা। এক্স্যাক্টলি, কারণ আমাদের সঙ্গীত বা আমাদের চলচ্চিত্র বলো, সবকিছু, আমাদের সংস্কৃতি ভীষণ সমৃদ্ধ। এটা অন্য জায়গায় অত যেতে পারিনি, কারণ আমাদের প্রচারের জায়গাটা খুব ছোট ছিল। ওদেরকে যেভাবে আমরা দেখতে পেয়েছি, আমাদেরকে সেভাবে ওরা দেখতে পায়নি। সেই ব্ল্যাক এন্ড হোয়াইট যুগের চলচ্চিত্র যাই বলো, সেগুলো অত যায়নি ওখানে। তো এখন যে যাচ্ছে, এখন তো তুমি আটকাতে পারবে না। ভালোটাকে কিভাবে আটকাবে? অদম্যকে তো দমন করা যায় না। তো আমাদের এত সুন্দর সুন্দর কাজ, এটা যাওয়ারই ছিল, এটা হওয়ারই ছিল, এবং এটা অনেক দেরিতে হয়েছে। আমরা আরো অনেক আগে ওই প্ল্যাটফর্মের যোগ্য ছিলাম, হ্যাঁ, কিন্তু সেটা কোনো কারণে সেটা হয়নি, আটকে রাখা হয়েছিল বা আমরা আটকে ছিলাম। বাট এখন তো গ্লোবাল, হ্যাঁ, সো এখন কেউ কাউকে আটকাতে পারবে না। এখন অন্য যে কোনো ভাষার একটা শ্রীলঙ্কান গানও সুপারহিট হয়ে যায়, মানিকে মাগিতে, তাই না? হ্যাঁ, যে সেই ওই ছোট একটা মেয়েকে সালমান খান নিয়ে ইন্টারভিউ করছে। তো আমার কাছে মনে হয় এখন সবকিছু গ্লোবাল, এখন এই সময়টাতে কেউ কাউকে আটকে রাখতে পারবে না। একটা সময় আমি মুম্বাইয়ের ফিল্ম দেখে বলতাম, আমাদের ফিল্মে খালি বৃষ্টি হয়,
মানে ঝিরঝির সিনেমা ঝিরঝির দেখলে হয়, এরকম এরকম আরে। দাগ 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 বৃষ্টি হয়, ওদের সিনেমার মতো ঝকঝকা কবে হবে? তারপর ঝকঝকা আসলো, তারপরে আমি বললাম ঝকঝকা তো হয়, কিন্তু ওরা কবে আমাদের ফিল্ম নিয়ে আলাপ করবে? সবকিছু তো হয়ে গেল, সেও হলো। হ্যাঁ, সবকিছু হয়ে গেল। তুমি বাঁচিয়ে রাখি। ঝিরঝিরের কথা বললাম, একটু ঝিরঝিরের প্রসঙ্গে আসি। হ্যাঁ সেটা হচ্ছে যে ইন্ডিয়ার যে মুভিগুলো বা অন্যান্য দেশের যে মুভিগুলো যেগুলো ডিজিটাল যুগের আগে যে ছবিগুলো ছিল ঝিরঝির সময়ের ছবি, সেই ছবিগুলোকে কিন্তু ওনারা মডিফাই করেছে, আবার আচ্ছা, চেঞ্জ করে আবার ঝকঝকে প্রিন্টে কিন্তু ইউটিউবে ছবিগুলো পাওয়া যায়। হ্যাঁ সাউন্ড কোয়ালিটি হ্যাঁ, ভালো। সব ওনারা এগুলো চেঞ্জ করেছে। কারো না কারো কেউ না কেউ তো ইনিশিয়েটিভ নিয়েছে, সেটা ওনাদের সরকার হতে পারে বা অথবা ব্যক্তি উদ্যোগে বা হতে পারে। ব্যক্তি উদ্যোগ আমার মনে হয় না, বা ওনাদের ইনস্টিটিউট ফিল্মের ব্যাপার, যেটাই হোক আমি আচ্ছা। জানি না এটা কারা করেছে কাজটা। আমাদের ছবিগুলো করা হয়নি, তো এমন কেউ দেখছেন কিনা আজকে আমি জানি না। আমি রিকোয়েস্ট করব আমাদের পুরনো ছবিগুলোকে, এই ঝিরঝির থেকে যে ঝিরঝির ছবিগুলো আছে এগুলোকে সাউন্ড এবং পিকচার কোয়ালিটি চেঞ্জ করে আবার ইউটিউবে নতুন করে মানে ছাড়া হোক। সেলুলয়েড থেকে ট্রান্সফর্ম করে হ্যাঁ, ডিজিটাল ফরম্যাটে ডিজিটালাইজড করে আবার চাইলে হলেও রিলিজ করা যায় নতুন করে। আমার বিশ্বাস মানুষ যাবে, দর্শক নিবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। হ্যাঁ। এবং আর যদি সেটা না হয় তাহলে ইউটিউবেই থাকুক, কিন্তু একটু সুন্দর কোয়ালিটি থাকুক, কারণ আমরা পুরনো ছবি সারা জীবনই আসলে দেখবো। তুমি Request নিজেও করে তো গেলাম। শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে কাজ করেছো, ভাত দিয়ে আমি ওটা ছবি, জানি। হ্যাঁ। হ্যাঁ, ভাত দিতে। সো আখি আপু যে কথাটা বলেছেন, সম্মানিত যারা দায়িত্বপ্রাপ্ত বা যাদের সুযোগ আছে এরকম কিছু করার, তাদের প্রতি মিনতি। আমি রিকোয়েস্ট করবো যেন আমাদের এই সম্পদগুলো হারিয়ে না যায়। হ্যাঁ, নতুন করে নতুন প্রজন্মের সামনে তুলে ধরুন। এটা শুধু এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তুমি চয়েস করেছো, এটা তোমাকে জন্য ধন্যবাদ। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। এই যে নতুন প্রজন্ম, তারা এখন ভালো করে, অনেকে যে ভিউ আর্টিস্ট, এখন একটা ভিউ ভিউ ভিউ, কখনো পুছেছো কিউ? না, এটা একদম, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই কোনো। হ্যাঁ, কারণ আমার কোটির ঘরের গানও আছে যেটা আমার ভালো লাগে না, হ্যাঁ। আবার অনেক সুন্দর গান আছে 10,000 ভিউ নাই। So, যেটা হওয়া উচিত ছিল সেটা হয়নি, যেটা হওয়ার কোনো কথাই ছিল না, সেটাই কোটি ছাড়িয়ে গেছে। তো ভিউ নিয়ে মাথা ব্যথা থেকে হ্যাঁ, যে যার মতো আমরা আমাদের কাজ করে যাবো। আসলে ভিউ অথবা কিউ অল ডিপেন্ডস অন পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। সো ওটাই হচ্ছে আসল, আর বাকি সব নকল। ওকে, একটা ছোট প্রসঙ্গ দর্শকের সাথে শেয়ার করতে চাই। একটা বড় আর্মির বিয়েতে গেছি, ওই ম্যামের মেয়ের বিয়ে ছিল। আমি তো হায়ার্ড, আমি হোস্ট করতে গেছি, বিশাল সেট। আমি দেখলাম আখি আপু বসে আছেন, আমি বললাম ওকে আখি আপু এখানে আসছেন, আখি আপু গান করবেন। তো পরে একসময় মাইক নিয়ে গেলাম, একটু দুষ্টুমি করতে। দুষ্টুমি করে বললাম যে আজকে তুমি কি গান শোনাবা? বললাম তো গান শোনাবো না, আমার বান্ধবীর বাচ্চার। ওকে, তুমি বেড়াতে আসছো বান্ধবীর বিয়েতে? ওকে ফাইন। মানে এমন বিয়েতেও আমাদের দেখা হয়। আমরা ছিলাম শাশুড়ি পার্টি। শাশুড়ি পার্টি ছিল ওই দিন, ওটা আপু বলেছেন মাইকে যে আজকে আমরা শাশুড়ি পার্টি। ইট ওয়াজ রিয়েলি নাইস। শাশুড়ি তো 40 তেও হওয়া যায়, ডিপেন্ড করে তার কখন বাচ্চা হয়েছে, কখন আমি বলেছি আমার পারসেপশন, তোমাকে আমি 22-23 ভেবেছি, যে তোমারও যে বয়সটা 30-35 ছুঁই ছুঁই, ওটা আমি কিন্তু ভাবি নাই। বেশি বলে ফেললাম, বেশি কম বলে তোমার যে 28-29 ওটা বুঝিনি। আমার বয়স নিয়ে কোনো রকম কোনো সমস্যা নাই, কোনো ইস্যু নাই। তোমাকে আরেকটা সাবজেক্ট আমি ধরায় দিই, হ্যাঁ, গল্পের। সেটা হচ্ছে যে আমাদেরকে কিছু লক্ষ্মী ভাইয়েরা বা ভাইরূপী বোন বা বোনরূপী ভাইয়েরা অনেক মজার মজার কমেন্ট করে। ওকে ওকে, আই গট ইট। তো ওখানে অনেকে না, 2-1 হয়তো, বেশিরভাগ তো ভক্তই থাকে, 2-1 হয়তো লিখে আর কত এরকম লিখে, অনেকে লিখে এবার থামেন, হ্যাঁ এইসব বন্ধ করেন, পাপ হচ্ছে, মরবেন, আযাব হবে, সব লিখে। উনি কিভাবে যেন জানে, আমি কিভাবে যেন জেনে যায় যে ঘরের ভিতরে আমরা কেউ মানে নামাজ পড়ি কিনা, উনি জেনে যায় ওনারা। হ্যাঁ, মানে এমন ভাব জানে, হ্যাঁ ওনারা তোমার মধ্যে ধর্মের কোনো চর্চা নেই, উনি জেনে যায়, আমার চেয়ে বেশি উনি আমাকে জানে। অনেকে 2-1 ছবিতে লিখে বয়স বোঝা যাচ্ছে, আমি না ওখানে লিখি বোঝা যাচ্ছে, দেখার পরেও ছবিটা আমি শেয়ার করেছি। আপনাকে বুঝতে হবে যে তার মানে এটা আমার জন্য ইস্যু না, এটা ইস্যু না। বয়স আপনারও হবে, আমারও হবে, পৃথিবীর সবার হবে। এবং এরপরও আমার বয়সে আমি সুন্দর কিনা সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যারা এরকম দিনের পথে ডাকে, তারা এই রাতের ব্যাপার স্যাপারে কি করেন? ওদের কাজটা এখানে কি? ও যদি এতই দিন হয়, উনি তো এখানে সোশ্যাল মিডিয়াতে থাকার কথা না, সোশ্যাল মিডিয়াতে বেগানা নারী থাকে, পুরুষরা থাকে, হ্যাঁ, বাট ওনারা থাকেন, ওনারা দেখেন, ফলো করেন, কমেন্টও করেন, একটু জ্ঞান দান করেন, তারপরে জ্ঞান দান করে নিজেকে
বিরাট একটা কিছু ভেবে বসেন, আবার দেখা হলে একটা সেলফিও তুলবেন। অবশ্যই, তা তো লাগবেই। বিগ ফ্যান ম্যাম, বিগ ফ্যান। না, আপনি আমার বিগ ফ্যান। হ্যাঁ, আবার অনেকে বলে ফেলে যে আপনি আমার ভক্ত, এরকম বলে ফেলে নার্ভাসনেস থেকে। আরেকটা জিনিস তুমি নোটিস করো, সেটা হচ্ছে আপু আপনার সাথে একটা ছবি তুলবো, এসে আপু কাঁধে একটু হাতটা রাখেন। না, আরেকটা ব্যাপার আছে, কাঁধে হাত রাখলাম, এখন তো আমি একটু বড় না, এখন আমি ধরে ফেলতে পারি যে কোনো একটা ছেলেকে বা মেয়েকে ধরে ছবি তুললেও কিছু হবে না। আপু তো এখন সিনিয়র। সবচেয়ে মজা হচ্ছে আপু একটা ছবি তুলি, এখন মনে করো যদি 100 জন ছবি তুলি, তুমি তো 100 বার দাঁড়াতে পারবে না। অনেক সময় হয়তো আমি বলি ঠিক আছে তুলে ফেলো, আমি হয়তো দাঁড়ালাম না। সে এমন ভাবে একটা ছবি তুলবে, সে চেয়ারের উপর এভাবে হাতটা রাখবে, কিন্তু যে ছবিটা দেখবে মনে হবে সে আমাকে ধরা। আচ্ছা, হ্যাঁ, হাতটা কিন্তু এরকম, কিন্তু আসলে কিন্তু সে আমাকে ধরে নাই, সে চেয়ারের বর্ডারে হাত রাখা। হ্যাঁ, কিন্তু সে দেখাচ্ছে সে আমাকে ধরেছে। আগে না আমি ধমক দিতাম, এই হাত সরাই, এখন আমি দেখে হাসি, যা তুই না মজা নেই, সমস্যা নাই, ভালো থাক ভাই, এনজয়, বন্ধুদের সামনে একটু দেখা পাচ্ছে, দেখ। আচ্ছা, ওকে। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। তোমার আবার ফিরে এসে এই যে স্টেজ, আমি দেখেছি আঁখি আলমগীরকে দেখার জন্য স্টেজ ভেঙে ফেলতেছে, কনসার্ট মাঝখানে থামিয়ে দিতে হচ্ছে, 8টা গান গাওয়ার কথা 2টো গান গিয়ে আঁখি আলমগীর ভেঙে যেতে হচ্ছে, বন্ধ করতে হচ্ছে। হ্যাঁ, অ্যাজ ইফ তারা এই মাইক্রোবাস ভেঙে ফেলবে। ওই মাইক্রোবাসে আমিও ছিলাম, আমি দেখেছি ওটা। হ্যাঁ, মাঝে মাঝে ইনসিকিউর ফিল হয় না? না। কখনো কি অকারেন্স হয়েছে, অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছে? অ্যাক্সিডেন্ট আসলে ওরকম কখনো আজ পর্যন্ত হয়নি। ওই ভালোবাসার পাগলামোটা অবধি ওরা থাকে। ওরা না, যেটা হয় সেটা হচ্ছে একটু কাছে থেকে দেখতে চায়, কেউ এসে তোমাকে ধরে তোমাকে উঠেই নিয়ে যেতে চায় না। কিন্তু আমরা মনে হয় কম বেশি জানি যে প্রত্যেকটা শিল্পীর জীবনে এরকম আছে যারা দেখে ফিট হয়ে গেছে, তাকে হসপিটালাইজ করতে হয়েছে। তোমার জীবনেও তো এরকম আছে, শেয়ার করো। তুমি জানো মেয়েদের হয়েছে, মেয়ে দর্শক। আচ্ছা, মানে তুমি হয়তো ভাববে ছেলে দর্শক, হয়তো দেখে যতবার হয়েছে মেয়ে। জল ঢাকা কত দূরে, হ্যাঁ, ওখানে শো করলাম, রংপুর নীলফামারী। হ্যাঁ, নীলফামারী, জল ঢাকা। ওখানে সন্ধ্যার সময় যখন আমার শো শেষ, আমি চলে যাব, আমি আর যেখানে উঠেছি সেখানে না গিয়ে একটা স্কুলে আমি জাস্ট ফ্রেশ আমি বের হয়ে যাব, আর ওয়েট করব না। তখন বারবার দেখি বাইরে আওয়াজ কি, 2টা স্কুল ড্রেস পরা মেয়ে, মানে স্কুল থেকে নিয়ে সে সকাল থেকে ওরা এই রাত 10টা 11টা পর্যন্ত ওখানে দাঁড়ানো, হয়তো সারাদিন না খাওয়া, পানি খায়নি, কিছু খায়নি। তো বললো যে পুলিশের সাথে ঝগড়া করছি, দেখা করে। আমি প্লিজ আসতে দেন। রুমে আসলো, এসে আমি দেখি ওদের হাতে ক্যামেরা, বাট কেউ ছবি তুলছে না। আমি বললাম ছবি তুলবা, জাস্ট 2টা মেয়ে। কি করলো, একটা মেয়ে এসে খালি বললো ম্যাম আপনি কি একটু ধরে? আমি হ্যাঁ ধরো। ধরে জাস্ট শি ফেন্টেড, হাত বরফের মতো ঠান্ডা, কাঁপতে কাঁপতে, মানে সাথে সাথে সবাই এসে ধরলো। আমি ওকে পানি টানি, ওকে খাওয়ায়, একটু নর্মাল করে দেন। আমি তুমি ছবি তুলো, আমি চলে যাব, পরে তুমি আফসোস করবে, তুমি ছবি তুলো। তারপর ওরা 2 বান্ধবী ছবি তুললো। তখনও মেয়েটা মানে পেইল, মানে সিক। তখন আমি ওকে বললাম যে ওকে, ওর বান্ধবীকে বললাম যে তুমি ওকে প্লিজ বাসায় নিয়ে যাও, পুরো ব্ল্যাক আউট হয়ে গেছে, ওর আর কোনো সেন্স নাই। এরকম যা হয়েছে না মেয়েদের। হ্যাঁ, ওই 2টো মেয়ে স্মার্ট যারা ছবি তুলে নিছে, ওই ভুলটা আমি করব না, আমি তোমার সাথে আজকে ছবি তুলে নিব। তোমার জীবনে তো এরকম মেমোরেবল অনেক গল্প আছে, যেমন গোলাম আলী স্যার এই উপমহাদেশের অনেক ফেমাস, তার সঙ্গে তোমার একটা স্মৃতি কিন্তু সংযুক্ত আছে। হ্যাঁ, সেটা কি আমাদের সাথে একটু শেয়ার করবে? অনেক আগের। তখন আমি প্রফেশনালি গান করি না। আচ্ছা, কিন্তু আমি গান তো শিখি একেবারে ছোটবেলা থেকে। আর তখন পুরোনো দিনের গান গাইতাম খুব। আচ্ছা, আমার তো নিজের তখন গান নাই, তো অন্যদের গানই গাইবো। তখন ওভাবে উনি ওস্তাদ গোলাম আলী স্যার, উনি আসলেন বাংলাদেশে কনসার্ট করতে। উনি কনসার্ট করলেন, পরপর 2 দিন করলেন। সেকেন্ড দিন আমার বাবা গিয়েছিলেন গান শুনতে। গান শোনার পরে রাত 12টা না 1টার সময় আমার বাবা গৃহে প্রবেশ করলেন গোলাম আলী সহ। হ্যাঁ, মানে যা হয় আর কি, বড় সড়ো মানুষদের বড় সড়ো ব্যাপার। হ্যাঁ, তো আমি আমার পরের দিন ভূগোল পরীক্ষা, তো আমাকে ঘুম থেকে ডেকে দিলাম, তাড়াতাড়ি উঠো, গোলাম আলী স্যার আসছে। আমরা তো সবাই, তখন তো আসলে ফোন টোন এসব নাই, ওই নর্মাল ক্যামেরা ছবি তোলা, সেগুলো তোলা হলো। উনি ওনার ছেলে ছিলেন, রাতেই তাড়াতাড়ি করে আমার মা খাওয়া দাওয়ার আয়োজন করলেন, খাওয়া দাওয়া হলো। উনি খালি গলায় কিছু গাজল গাইলেন, হ্যাঁ, চুপকে চুপকে রাত দিন গাইলেন। কি মানে আমরা তো মানে হা করে তাকানো। হঠাৎ করে জানি না কেন আব্বু বললো আমার মেয়েও তো গান শিখে, হিন্দিতে, ভাঙা ভাঙা হিন্দিতে। আমি গেল শেষ। তাই, কারণ উনি দেখলো যে ড্রয়িং রুমে একটা কর্নার, একটা স্টেজ আমাদের করা ছিল, যেটা আব্বু করে রেখেছিল, জলসা হতো, ফ্যামিলি জলসা আমার জন্য। আমি গান শোনাবো আব্বুকে, আব্বুর এটাই ইচ্ছা ছিল, আমি কাউকে গান শোনাবো না, সেটা আব্বুকে গান শোনাবো। তো হারমোনিয়াম, তবলা, তানপুরা আমার প্র্যাকটিসের,
উনি তখনই বুঝেছেন যে আছে কেউ গানের। হ্যাঁ, তা আব্বু বললো যে একটা গান শোনাতে, একটা হিন্দি গান শোনা। আমি তখন ঘুম থেকে আমি পারবো না, আর আমরা তো উঠছি বলছি করছি ভাই কথা বলছি, আব্বু আমি এখন ঘুম থেকে উঠছি, আমি গান গাইতে পারবো না। বলছি গাও বেটা গাও। উনি তো ভাবছি ছোট মেয়ে কি গাইবে, তো আমি উঠে তাড়াতাড়ি রুমে একটু গরম পানি টানি খেয়ে এসে 3টা গান শোনালাম। উনি না খুব মনোযোগ দিয়ে গান শুনলো। শোনার পরে উনি বলছে হ্যাঁ আচ্ছা বেটা আচ্ছা। বলছে এটা তো বলবেই, যে শুনবে সেই বলবে, কেউ তার বলবে না একেবারে বাজে। উনি তারপরে চলে গেলেন। তো মানে আমার মন একটু খারাপ ছিল, যে মানে একটু প্রশংসাই করতো মিথ্যা করে। কেন আচ্ছা। তা আব্বু বললো যে কেমন আপনি বলেন, ওর কিছু ঠিক করার কি কি করতে হবে আপনি বলেন। বলছে আমি পরে বলবো। পরের দিন ওনার ফ্লাইট, দুপুরে উনি চলে গেল। বিকালের দিকে কলিং বেল টেপা হলো, একজন ড্রাইভার আসলো, সাথে 2-3 জন লোক, এত বড় একটা বক্সে একটা হারমোনিয়াম আসলো। তো আমরা তো খুব আগ্রহ, হারমোনিয়াম নতুন, হ্যাঁ, এবং খুব সুন্দর বিদেশি একটা ইন্ডিয়ান বা পাকিস্তানি হারমোনিয়াম। কোত্থেকে আসলো বলো, এটা ওস্তাদ গোলাম আলীজি আপনার মেয়ের জন্য পাঠিয়েছে, ওনার গান এত সুন্দর লেগেছে, উনি গিফট পাঠিয়েছে হারমোনিয়ামটা। এবং এখনো আমি ওই হারমোনিয়ামে গান গাই। ও দ্যাটস সো সুইট। ওকে ফাইন, আমরা এই আবেগ থাকতে থাকতে আমরা আবেগটা সেলিব্রেট করতে চাই ঈদে, আর শুনতে চাই আমাদের প্রিয় আখি আলমগীরের গান। তোমাকে গান না শুনিয়ে বাড়ি যেতে দিচ্ছি না, একটু দর্শকদেরকে তোমার শুভেচ্ছাটা জানাও। যারা দেখছেন আজকে আরটিভির এই চমৎকার আয়োজন, আমি কিন্তু এসেছি আরটিভি এবং ইমতুর জন্য। দুই জায়গায় আমার এই মানুষটা এবং আরটিভির মঞ্চ আমার সবসময় খুব ভালো লাগার, ভালোবাসার। এবং আজকের আড্ডাটা সত্যি খুব মনে হচ্ছে যে তোমার ড্রয়িং রুমে বসে অসাধারণ, মচৎকার, এক্সিলেন্ট। একদম একদম। তো আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যারা দেখছেন সবাই ভালো থাকবেন, আমাদের গান শুনবেন এবং সুন্দর সুন্দর সমালোচনা সুন্দর সুন্দর করে আমাদের জানাবেন কোনটা ঠিক করতে হবে, কোনটা ভালো লাগছে। সবাই সুন্দর মনে প্রকাশ করবেন যখনই সুযোগ পাবেন। সবার জন্য ভালোবাসা, ঈদ মোবারক। ওকে, আমি টাটা বাই বাই। আজকে থেকে আমাদের এই প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল শুরু হলো। পরপর 7 দিন আসবো, 7 জন সুপারস্টার। আজকে আমাদের সুপারস্টার এখানে আছে, তার গান শুনবো, চলুন।